আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো ব্যাক পেইন অথবা কোমরে ব্যথা নিয়ে। সাধারণত আমরা আমাদের জীবদ্দশায় কোনো না কোনো সময় এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকি। বলা হয় 60% থেকে 80% মানুষ কোনো না কোনো সময় ব্যাক পেইনে আক্রান্ত হন। এবং এটা বিভিন্ন পেশা বা বিভিন্ন লাইফস্টাইল, বিভিন্ন কাজের প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে 23 থেকে 84% মানুষ কোনো না কোনো সময় কোমরে ব্যথা আক্রান্ত হন। এদের মধ্যে 11 থেকে 12% মানুষ দীর্ঘমেয়াদী অথবা পার্মানেন্ট ডিসেবল হয়ে যেতে পারেন এই কোমরে ব্যথার জন্য। কোমরে ব্যথা একটি ব্রড টার্ম, বিভিন্ন ডিসফাংশন অথবা ডিজিজ অথবা আমাদের পশ্চারাল অ্যানোমালিজ বিভিন্ন কারণে হয়ে থাকেন। আমি সাধারণ ব্যাক পেইন এবং এর প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করব, যেটা বেসিক্যালি আসবে মেকানিক্যাল ব্যাক পেইন অথবা পশ্চারাল বা ফল্টি পশ্চারের ফলে সাধারণত যে ধরনের ব্যাক পেইন হয়ে থাকে। প্রিয় দর্শক, এই কোমরে ব্যথা কারণসমূহের মধ্যে আমরা বলতে পারি যে কোনো স্ট্রেইন, মাসেল স্ট্রেইন হতে পারে। কোমরে অনেক ধরনের লিগামেন্ট আছে, লিগামেন্ট ইনজুরি। আমরা যখন বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে থাকি বা সামনে ঝুঁকে কাজ করে থাকি, তাতে টান লেগে অনেক সময় শব্দ আসে, অনেকে বলে যে শব্দ আসে, বিভিন্ন লিগামেন্ট ইনজুরি হতে পারে। এরপরই আমাদের স্পাইনের বিভিন্ন জয়েন্ট, ফ্যাসেট জয়েন্ট ডিসফাংশন হতে পারে। ডিস্ক আছে কোমরের ভার্টিব্রার মাঝখানে, নরম জেলির মতো, যেটা বলা হয় যে আমাদের যে তালের বিচি খেয়ে থাকি আমরা, ও ধরনের নরম শক অ্যাবজর্বার কুশন বলা হয় স্পাইনের, সেই ডিস্কের বিভিন্ন ধরনের ডিসফাংশন অথবা ডিস্ক সরে গিয়ে বিভিন্ন ধরনের যেটাকে পিএলআইডি বা প্লাভস বলা হয় ব্যাক পেইন হতে পারে। বিভিন্ন রং পশ্চারের কারণে দীর্ঘদিন ধরে অভ্যস্ততা, একই পজিশনে দীর্ঘক্ষণ থাকা, দীর্ঘদিনের কাজ করার ফলে বিভিন্ন রকমের ফল্টি পশ্চারের কারণে পশ্চারাল ব্যাক পেইন হতে পারে। এছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস থাকতে পারে, সেটা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হতে পারে অথবা বিভিন্ন ইনফ্লামেটরি, বিভিন্ন রিউমাটোলজিক্যাল কন্ডিশন এর সাথে দায়ী হতে পারে। এছাড়াও বিভিন্ন হাড়ের ক্ষয়, যেটা বয়সের সাথে সাথে অস্টিওপোরোসিস অথবা ভিটামিন ডির স্বাভাবিকের চেয়ে কম থাকলে অথবা ওজন বেশি হলে, আবার কিছু ব্যাক পেইন হয়ে থাকে গর্ভকালীন, যখন প্রেগনেন্সি পিরিয়ডে থাকে মায়েদের বিশেষ ধরনের ব্যাক পেইন পশ্চারাল প্রবলেমের কারণে হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রোগ যেমন ক্যান্সার অথবা ইনফেকশন, স্পাইনাল টিবি, এগুলোর কারণেও ব্যাক পেইন হতে পারে। অন্য কোনো অর্গ্যানিক পেইন, বিভিন্ন ধরনের ভিসিরাল পেইন, সেটার কারণেও অনেক সময় কোমরে ব্যথা হতে পারে। প্রিয় দর্শক, এই ব্যাক পেইনের ঝুঁকি বা কারা বেশি ঝুঁকিতে আছেন, বয়স যাদের বেশি, বয়সের সাথে সাথে ব্যাক পেইনের ঝুঁকি বাড়বে। যাদের ডায়াবেটিক অথবা অন্য কোনো হরমোনাল যেমন হাইপোথাইরয়েডিজম এই ধরনের রোগ আছে, যাদের ডিজেনারেটিভ বোন ডিজিজ বলি, হাড় ক্ষয়ের রোগ আছে, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে, যাদের ওয়েট বেশি, যারা চেইন স্মোকার, দীর্ঘমেয়াদী স্মোকিং করে, তাদের হতে পারে। প্রেগনেন্সির সময় এক ধরনের ব্যাক পেইন হতে পারে। আবার ফ্যামিলিগতভাবে যাদের আর্থ্রাইটিসের হিস্ট্রি আছে, তাদের ব্যাক পেইনের অবশ্যই ঝুঁকি আছে। সেই সাথে যারা বিভিন্ন ফল্টি পশ্চার বা মেকানিক্স দীর্ঘমেয়াদী কাজ করে থাকেন, তাদের আছে। এই ব্যাক পেইন বা কোমরে ব্যথার জন্য চিকিৎসা প্রথমেই কনজারভেটিভ চিকিৎসা। যে কোনো ফিজিশিয়ান ব্যাক পেইন নিয়ে গেলে তাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিছু ব্যথার ওষুধ দিয়ে থাকেন, সেই সাথে সাধারণত রেস্ট দিয়ে থাকেন। আর এক ধরনের চিকিৎসা আছে, যদি কোনো ধরনের ডিসফাংশন সিভিয়ারলি হয়ে থাকেন, যেখানে প্রপার ইন্ডিকেশন আছে, সেখানে সার্জিক্যাল অপশন আছে, বিভিন্ন ধরনের সার্জারি করে থাকে। এটা বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে। প্রিয় দর্শক, ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে ব্যাক পেইনের রোগীকে প্রপার অ্যাসেসমেন্ট করে, বিভিন্ন ধরনের স্পেশাল টেস্ট করে, সেই সাথে রেডিওলজিক্যাল ফাইন্ডিং এবং ল্যাবরেটরি টেস্টের সাথে ইন্টারপ্রিটেশন করে, প্রপার ডায়াগনোসিস করে স্পেসিফিক কন্ডিশনের জন্য স্পেসিফিক চিকিৎসা, ফিজিওথেরাপি ইন্টারভেনশন একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট করে থাকেন। ব্যাক পেইনের ক্ষেত্রে সবার জন্য যেটা প্রিভেনশন, প্রতিরোধ, আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক তেমনি স্পাইনাল হেলথের ক্ষেত্রে
প্রথম থেকেই সবাই যদি সচেতন থাকে, বিভিন্ন নিয়মকানুন মেনে চলে, যেমন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ, ওয়েট মেনটেন করা, রেগুলার কিছু অ্যারোবিক এক্সারসাইজ করা, তারপরে আমরা বলবো যে কিছু জিনিস অ্যাভয়েড করা, বিরত থাকা, যেমন দীর্ঘমেয়াদী কোথাও দাঁড়িয়ে থাকা, দীর্ঘমেয়াদী বসে থাকা। এজন্য প্রতিরোধের জন্য বলা হয় স্মার্ট স্ট্যান্ডিং। আমরা যদি দাঁড়িয়ে থাকি, বিভিন্ন টেকনিক আছে, আমাদের পেলভিক্স, আমাদের স্পাইনের থাকে নিউট্রাল পজিশনে রেখে দাঁড়ানো এবং পা আগে পরে করে শিফটিং করে দাঁড়ানো, অথবা কোনো টুল রেখে তার উপরে দাঁড়ানো, এ ধরনের স্মার্ট স্ট্যান্ডিং। তার পরবর্তীতে আছে স্মার্ট সিটিং, যেটাকে আমরা বলি অফিস এরগোনমিক্স। আমাদের চেয়ার এবং অফিসে আমাদের রুলস, নির্ধারিত সময় পরে রেস্ট এবং দিয়ে কিছু উঠে দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ অথবা একটু মুভমেন্ট করে স্পাইনটা, আমরা যেমন সামনের দিকে ঝুঁকে কাজ করি, একটু ব্যাকওয়ার্ড অথবা বিভিন্ন ধরনের স্পেসিফিক এক্সারসাইজ করে আমরা ফিটনেস ধরে রাখতে পারি। সেই সাথে স্মার্ট লাইং, আমরা যখন ঘুমাবো সেই ঘুমানোর পজিশন বেড থেকে শুরু করে সায়েন্টিফিক হতে হবে। যেমন আমাদের ফার্ম বিছানা, যেটাকে আমরা বলি 3 ইঞ্চি পাতলা তোষক, এ ধরনের বিছানা স্বাস্থ্যসম্মত। সেই সাথে এনাপ পিলো বা বালিশ দিয়ে 2 পায়ের মাঝখানে, 2 হাতের মাঝখানে সাপোর্ট দিয়ে এবং নেক থেকে স্পাইন পুরোটা একটা কন্ট্রোলড পজিশনে অভ্যস্ত হলে ব্যাক পেইন কমে আসে। এছাড়াও যারা সামনে ঝুঁকে কাজ করে, সবসময় খেয়াল রাখতে হবে ওজন উঠানোর ক্ষেত্রে ভারী বা অতিরিক্ত ওজন না, প্রয়োজনে ভাগ করে করে উঠাতে হবে। সামনে ঝুঁকে হাঁটু ভাঁজ করে উঠাতে হবে, অথবা এক পা পিছনের দিকে নিয়ে সরাসরি সামনে বেন্ড হয়ে ভারী কিছু উঠানো যাবে না। আমরা দেখা যায় অনেক সময় জুতা বা মোজা পরার সময় আমরা সামনে ঝুঁকে পড়ি, সেটাও খেয়াল রাখতে হবে। একটু চেয়ারে বসে এক পায়ের উপরে এক পা উঠিয়ে সুন্দরভাবে কমফোর্টলি মোজা বা জুতা পরতে হবে, যাতে স্পাইনে কোনো ধরনের স্ট্রেইন বা লিগামেন্ট ইনজুরি না হয়। অনেক সময় এখান থেকে সিভিয়ারলি ডিস্ক প্রলাপস বলি হয়ে যেতে পারে, যেটা কোমর থেকে ব্যথা পায়ে চলে আসতে পারে। এই ব্যাক পেইন বা কোমরে ব্যথার জন্য রেড সিগন্যাল অবশ্যই মনে রাখতে হবে। অবশ্যই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেমন যদি পা অবশ হয়ে যায় অথবা প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, হাঁটতে পারে না, দুর্বল হয়ে যায়, অথবা প্রস্রাব পায়খানা ধরে রাখতে অসুবিধা হয়, জ্বর থাকে, খুব দ্রুত ওজন কমে যায়, ব্যথা রেস্টে কমে না, রাতে আরও বেড়ে যায়, এ ধরনের ক্ষেত্রে অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় দর্শক, এই ব্যাক পেইন বা কোমরে ব্যথা প্রতিরোধে আমাদের কিছু করণীয় দেখে নিন। প্রিয় দর্শক, কিছুক্ষণ বসে থাকলে উঠে দাঁড়িয়ে ব্যাক স্ট্রেচিং করতে হবে। দাঁড়িয়ে থাকলে অল্টারনেট পা সামনে পিছনে দিয়ে দাঁড়াতে হবে। অথবা টুলের উপরে পা অল্টারনেট উঠিয়ে ব্যাক পেইন প্রতিরোধ সম্ভব, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করেন। দাঁড়িয়ে সাপোর্ট নিয়ে মধ্যে মধ্যে 2 পায়ের আঙ্গুলের উপরে দাঁড়ানো, আবার গোড়ালির উপরে দাঁড়ানো, এ ধরনের এক্সারসাইজ করতে হবে। ব্যাক স্ট্রেচিং অফিসে বসে দাঁড়িয়ে থেকে করা সম্ভব। পেলভিসটা রোটেশন করা, ঘুরানো, কিছুক্ষণ চেয়ারে বসে থাকলে উঠে দাঁড়িয়ে এভাবে কিছু সাইড স্ট্রেচিং, দুই পাশেই করে নিতে পারি। কোনো কিছু উঠানোর সময় এভাবে উঠাতে হবে। দূর থেকে কিছু আনতে হলে এভাবে বিপরীত পা পিছনের দিকে নিয়ে আনতে হবে, তাতে কোমরে স্ট্রেন প্রতিরোধ সম্ভব। জুতা বা মোজা পরার সময় অবশ্যই চেয়ারে বসে এক পায়ের উপরে অন্য পা উঠিয়ে
এভাবে পরে নিতে হবে, এতে করে ব্যাক স্ট্রেন প্রতিরোধ সম্ভব। কিছু এক্সারসাইজ বেড সাইডে নিয়মিত সকালে ঘুম থেকে ওঠার সময় অথবা বিকেলে রেগুলার করে নিতে পারলে ব্যাক মাসেল ভালো থাকবে। স্ট্রেচিং, হাঁটু বুকের কাছে নিয়ে ধরে রাখা, অল্টারনেট দুই পায়েই করতে হবে। আর দুই পা একত্রে বুকের কাছে নিয়ে ধরে রাখা, সাইডে দুই পা একত্র করে নিয়ে স্ট্রেচিং করা, দুই পাশে ডানে বামে নেয়া। এভাবে দুই পা দুই দিকে নিয়ে হিপে স্ট্রেচিং করা। প্রত্যেকটা ব্যায়ামই 6 থেকে 10 বার করে রেগুলার অভ্যাস করলে ব্যাক পেইন প্রতিরোধ সম্ভব। শক অ্যাবজর্বার, হ্যামস্ট্রিং মাসেল অ্যাক্টিভ স্ট্রেচিং, দুই পায়েই আমরা করে নিতে পারি। বা দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে আমাদের স্ট্রেসটা হ্যামস্ট্রিংয়ে বেশি পড়ে যায়। আবার উপর হয়ে শুয়ে বুক এবং মাথা উঁচু করে কিছুক্ষণ ধরে রাখা। স্ট্রেইট লেগ রেজিং, উপর হয়ে শুয়ে দুই পায়ে করে নিতে হবে। এগুলি সাধারণত ফিটনেস বা ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজের মধ্যে পড়ে। রেগুলার বেসিসে করে গেলে ব্যাক পেইন প্রতিরোধ করা সম্ভব। যদি কোনো কমপ্লেইন থাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রতিরোধে করণীয় আপনার জীবনে দীর্ঘমেয়াদী ব্যাক পেইন অথবা দীর্ঘমেয়াদী কোনো ডিসেবিলিটিসের হাত থেকে আপনাকে রক্ষা করবে। আসুন এ ধরনের নিয়মকানুন জীবনের প্রত্যেকটা মুহূর্তে কাজের মধ্যে আমরা অনুসরণ করি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করি। ধন্যবাদ সবাইকে।